সকালবেলার রোদ্দুর অনুষ্ঠানে স্বাগতম। আপনারা যারা আজকে দিন শুরু করছেন তাদের দিনটা খুব হাস্যোজ্জ্বল যাবে, এটা আমি নিশ্চিন্তভাবে বলতে পারি, কারণ আজকে আমাদের গেস্ট আমাদের খুবই পছন্দের একজন মানুষ, হাসির মানুষ নাভিদ মাহবুব, এবং আমাদের সঙ্গে জারা জেবিন মাহবুব। দুজনই খুবই মজার। আমরা এতক্ষণ শো শুরু হওয়ার আগ পর্যন্ত শুধু হা হা করে হাসছিলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো, আছি। খুব আচ্ছা, ভালো লাগছে। রাস্তায় জ্যাম টেম কেমন দেখা গেল? খুব জ্যাম তো আমরা তো লাইভ অনুষ্ঠান, আমরা তো মনে হয় সব ধরনের ট্রান্সপোর্টেশনই ব্যবহার করলাম, শেষে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে আসলাম যাতে সময় মতো আসতে পারি। হ্যাঁ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমাদের জ্যাম ট্যামগুলো তারপর কিন্তু ভালোই লাগে, তাই না? এই জ্যাম কিন্তু অনেক ভালো। হ্যাঁ। রাস্তা খালি থাকলে ভয় লাগে কোথায় ঢিল টিল মেরে দেয়, এতে জ্যাম থাকলে অ্যাটলিস্ট বলি যে না সব নরমাল। নিশ্চিন্তে আমরা আছি। আচ্ছা ঠিক আছে, এভরিথিংস নরমাল। হ্যাঁ, এখন আপনাকে আমরা যেভাবে চিনি এবং ভাবিকে আমরা যেভাবে চিনি, ভাবি বলছি, হ্যাঁ, আপনি ভাবি আর আমরা অভাবী, কারণ আমাদের সঙ্গে আপনাকে আমরা যেভাবে চিনি সেটা হচ্ছে যে আপনি খুব কঠিন একটা দায়িত্ব নিয়েছেন, মানুষকে হাসানোর দায়িত্ব। সেই প্রসঙ্গটায় যাব, তার আগে বলি যে আজকে শোটা তো আমাদের আসলে ক্লোজ আপ কাছে আসার গল্প নামে একটা ক্যাম্পেইন চলছে। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে কাছে আসার গল্প শুনবো আপনাদের দুজনের, ঠিক আছে? আমি আপনাদের, হ্যাঁ হ্যাঁ সেটাই, এই যে কাছাকাছি কি করে এলেন সেটাই জানতে চাইবো। অবশ্যই। আরেকটা আমরা বলে রাখি যে আমরা দর্শকদেরও বলি, সুপ্রিয় দর্শক, আমাদের ক্লোজ আপ কাছে আসার গল্পে প্রচুর গল্প এসছে, তার মধ্যে থেকে 5,000-এর উপরে গল্প প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে এখানে 10টা সেরা গল্প নির্বাচন করার কথা, এবং সেখান থেকে 3টা গল্প থেকে নাটক হওয়ার কথা, যে নাটকগুলো ভালোবাসা দিবসে বাংলা ভিশনে প্রচারিত হবে। কিন্তু আমাদের নির্বাচকরা খুবই চিন্তায় আছেন, কারণ 10টা সেরা গল্প নির্বাচন করা খুব টাফ হচ্ছে, কারণ অনেক গল্পই তাদের কাছে খুব পছন্দের লাগছে। আর বাংলাদেশের সেরা নির্মাতারা এটা নির্মাণ করবেন, পরিচালনা করবেন। আমরা সেটাতে আসবো, তার আগে একটু শুনি মানুষ কেন হাসে। আপনাদের দুজনের ব্যাখ্যা কি, নাভিদ ভাই? আমার ব্যাখ্যা তো হলো যে মানুষ কেন হাসবে না, সেটা হলো আরো সোজা। ওকে। যে হাসে কেন, আসলে হাসাটা হলো একটা আউটলেট, সোজা কথা। আপনার মন যদি খারাপ থাকে, মন যদি কষ্ট থাকে, মনে কোনো কোনো টেনশন থাকে, হাসলে কিন্তু ওটার একটা রিলিফ হয়, একটা রিলিফ। এটা তো আফটার ইফেক্ট। কিন্তু হাসে কোন কারণে? হাসে এখন একটা যেটা যে সাইকোলজিতে যেটা বলে স্টিমুলাস এন্ড রেসপন্স। তো স্টিমুলাসটা যদি ভালো থাকে তাহলে তো মানুষ হাসবে। মানুষ কিন্তু জন্মায় এই এই যেমন কাঁদতে পারে তেমনি হাসে। আপনি যখন শো করেন তখন সেই স্টিমুলেশনগুলো আপনি কি করে দেন? আপনি কোনটা ভাবেন যে এটা বললে আসলে মানুষ হাসবে? ও প্রথমে যেটা হয় যে যখন কমেডি করি মানুষের সামনে, হ্যাঁ। তখন আমাকে আগে থেকে একটু ধারণা করার চেষ্টা করি যে তারা কি পছন্দ করতে পারে। আচ্ছা। এটা মার্কেটিং এর মতন, যে এই সেগমেন্টটা কি পছন্দ করতে পারে। তো সেই অনুসারে আমি আমার কমেডি করব। ধরেন আপনি এখন লাল শার্ট পরে আছেন, Okay, হয়তো আমি একটা আন্দাজ হচ্ছে হয়তো উনি লাল কিছু জিনিস পছন্দ করেন। হ্যাঁ। তো আমি লালের উপর ভিত্তি করে যদি কিছু বলি, হয়তো বা সম্ভাবনা আছে যে আপনি এটা বেশি পছন্দ করবেন। এটা আচ্ছা। একটা উদাহরণ দিলাম আর কি। সেটা ভাবির ক্ষেত্রে কি করে কাজ করেছিল? ভাবি তো লাল পরে আছেন, ভাবিকে আপনি কোনটা বলে মুগ্ধ করেছিলেন প্রথম, মনে পড়ে? আমাদেরটা একটু খুব অভিনব ঘটনা, যে আচ্ছা। মানে ওর আমার মনে মনে পড়ে না, ও আমাকে কখন ফার্স্ট দেখেছে ওর কোনো মনে নাই। আমি একটু বলে নেই, সুপ্রিয় দর্শক, আমাদের জারা জেবিন মাহবুব ভাবি, আমাদের নাভিদ ভাই, ওনাদের পরিচয় হয়েছিল বেশ কিছুদিন আগে, সেটা আমরা শুনবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাবি এখনো নাভিদ ভাইকে আপনি করে বলেন, ঠিক? জি। হ্যাঁ, জি। তাহলে আপনি বলেন যে কেন আপনি আপনি করে বলেন। ইন্টারেস্টিং, আমাদের পরিচয় হয়েছিল মানে আমি যখন ফার্স্ট ওনাকে দেখি, উনি ওনার মামার হলুদে 1987-এ তবলা রং বাজাচ্ছিলেন। কিন্তু আপনাদের জীবনে আছে, লাল এবং হলুদের মধ্যে আপনাদের পরিচয় একদম, মোটামুটি, হ্যাঁ, একদম। রঙিন আর জীবন। ওর মামা ম্যারিড মাই খালা, সো আচ্ছা, আম্মুর কাজ। তাহলে তো মানে নাভিদ ভাইয়ের মামা আপনার খালাকে বিয়ে করেছেন, জি। সেই দায়িত্ববোধ থেকে আপনার কাছাকাছি। আমরা সেই দায়িত্ব থেকে সে আমাকে পাত্তাও দিত তার মানে না। এটা যে আমরা ভাই বলতে না। তো আমি ওনাকে দেখলাম, দেখে আমি আব্বাকে গিয়ে বললাম যে আব্বা, একদিন আমি এই ছেলেটাকে বিয়ে করব। তখন আমার বয়স 12, সরি। তখন আব্বা বললেন যে ভেরি গুড। কারণ আব্বা তখন অলরেডি নাভিদকে চেনেন, নাভিদ তখন বুয়েটে জাস্ট ফার্স্ট ইয়ারে ঢুকছে, কি ইন্টারমিডিয়েট দিচ্ছে। সো তারপরে আমার তো তখন একটু বেশ এজ গ্যাপ নাভিদের সাথে, নাভিদ তো তাকায়ও না আমার তখন দিকে। আপনার বয়স কত ছিল? 12 থেকে 13 আর কি, সেরকম। ওরে বাবা, অনেক একদমই, ছোট, হ্যাঁ, অনেক হ্যাঁ। ছোট, হ্যাঁ, কিন্তু একটু পাকা ছিল আর কি। শিশু। হ্যাঁ, শিশু। আমি তো ও যদি আমাকে দেখে, আমি যদি ওকে দেখি, তখন কিন্তু আমাকে বাল্যবিবাহের জন্য আমাকে গ্রেফতার করা হতে পারে। সুতরাং আমাকে নিঃসন্দেহে, তখন নিঃসন্দেহে। আমাকে তখন তো মানে আমি কোনো অ্যাটেনশনই পাইনি, মানে আচ্ছা। আগামী 10 বছর কোনো অ্যাটেনশন পাইনি। কিন্তু আপনি অ্যাটেনশন আশা করেছিলেন, সেটাও কিন্তু বেশ বড় ব্যাপার ছিল।
যে না, হ্যাঁ, আমি তারপর? তখন আশাও করিনি অ্যাকচুয়ালি, আমি বুকিং দিয়ে রেখেছি আর কি, আচ্ছা। যে আব্বাকে বলে। তো ইট অলসো হ্যাপেন দ্যাট নাভিদের খালা ইজ আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো উনি আমি যখন 18-19 হলাম, আম্মাকে বললেন যে দেখ, জারার বিয়ে আমি দিব, তুই চিন্তা করবি না। তারপর আনফর্চুনেটলি শি ডাইড ইন আ কার ক্র্যাশ, অ্যান্ড মানে এভরিথিং সেটেল, এটা নিয়ে আর কোনো কথাই উঠেনি পরে। তারপরে 98-এ নাভিদ উইন্টার হলিডেতে ঢাকায় এসছে, অ্যান্ড আমরা bumped into each other. Actually তো bumped, I'm sure আমার খালা আর ওর মামা মিলে এটা ওনারা নিজেরা কনস্পিরেসি করে আমাদের দেখা করিয়েছে আর এখানে কি। দুইটা খালার কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। খালা জীবিত আছে, নাভিদের খালা খালা, মারা হ্যাঁ। গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর ওই আর কি। হ্যাঁ, এবং তখন কিন্তু সে আবার যখন দেখা হলো, তখন আমি আমেরিকায় চাকরি করি, তো আসলাম, দেখা হলো, তখন কিন্তু সে আর 13 বছর না, কিন্তু সঙ্গে ডাগর ডগর হয়ে বড় হয়েছে, আমি জানি সেই মেয়েটা এখন বড় হয়ে গেছে। আচ্ছা, ওকে, গুড। এটা কিন্তু আপনার ক্লোজ আপ কাছে আসার গল্প যে ক্যাম্পেইনটা চলছে, তার মধ্যে যে টিভিসিটা হয় তার সঙ্গে কিন্তু একটু মিল আছে। ও হ্যাঁ, আপনি দেখেন, আমরা একটু দেখে আসি। ওকে। হ্যাঁ, নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, আমরা ক্লোজ আপ কাছে আসার গল্পের সেই মূল বিজ্ঞাপনটা একটু দেখে আসতে চাই, তারপর আমরা আবার কথায় ফিরে আসবো। আগে দেশে ফিরো, কবে না কবে ছেলেটা বিদেশ থেকে ফিরবে, তার জন্য ছোটটাকে বসিয়ে রাখবো নাকি? আংটিটা পুরনো হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই আছে। এই ছিল বাধা পেরিয়ে ওদের ক্লোজ আপ কাছে আসার গল্প। এবার লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034-এ। সেরা 3 গল্প নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে থাকছে 3 নাটক। এই যে বিজ্ঞাপনটা আমরা দেখলাম, ওখানে কিন্তু একটা মাঝখানে ক্লাইম্যাক্স, একটা না দেখা, তারপর হঠাৎ করে আবার দেখা, এবং সেই কাছে এসো ওই আপনার যখন 12 বছর বয়সে আপনি দেখলেন, তখন ভেতরে কি এরকম কোনো বাজনা ফিল করছিলেন? তখন তো ছোট, বুঝি না, একদমই না, না, কিন্তু তাকে দেখে অ্যাজ আপনি- আই ওয়াজ গ্রোয়িং আপ আমি হ্যাঁ। কিন্তু নাভিদকে খুবই পছন্দ করতাম। কিছুদিন পর পর ওর কাজিন থেকে বলতাম কই আছে কি আছে, টু দ্য এক্সটেন্ট দ্যাট ওর কাজিনরা আমাকে খবর দিত, নাভিদ ভাই এখন মিশিগান যাচ্ছে, নাভিদ ভাই এখন এখানে, সেটা বলে বলে তারা মোটামুটি track বলতো, করে বেরিয়েছেন ট্র্যাক পুরোটা করতাম। আর সময়, নাভিদ আবার আমার কাজিনের ফ্রেন্ড, আমাদের বাসার খুবই সহজ কাজিন দেখে ছিল। আমরা আপনি বলি, হ্যাঁ। সো যেটা জিজ্ঞেস করেছিলেন তখন আপনি বলি যে হ্যাঁ, আমি এর জন্য নাভিদকে তো সারা জীবন আপনি বললাম, বিয়ে পর্যন্ত ভেবেছিলাম যে উনি হ্যাঁ, বলবেন যে তুমি বলো। না, এখন আমার মানে হ্যাঁ, তো অনেকে বলে কেন এটা তো খুব সভিনিস্টিক হলো, আপনি বলে। তা আমি বললাম যে কিন্তু শুনতেও মজা লাগে, আগে আমাদের নানি দাদিরা বলতো, হ্যাঁ। আর এখানে একটা মোগলাই ভাব আছে। হ্যাঁ, সেটা আমার তো সেটা। টাকা পয়সা দিয়ে মোগলাই হতে পারলাম না, তো হ্যাঁ, এখন হ্যাঁ। আপনি বলে এটা আমার কাছে মোগলাই লাগে। কিন্তু আবার যখন ঝগড়া হয় তখন আবার ইংলিশে চলে যায়, কারণ ওখানে তো আবার তুমি আপনি বলেন না, তখন ইউ সেই জন্য এটা একটা ইন্টারেস্টিং যে ইউনিক। মোগলদের থেকে আমরা শুধু এটাই নিলাম তাহলে, যে আপনি অংশটাই। আর ঝগড়া কেমন হয়? ও ভেরি মাচ নরমাল। নর্মাল মানুষ না মানে এটার ইয়েটা কিরকম, ফ্রিকোয়েন্সি কিরকম বছরে? বছরে কি দিনে বলেন না? না, আমাদের হয় সপ্তাহে তো একটা দুইটা তো হবে। আমরা হচ্ছে ছোটখাটো দুজনই আর কি। খুব স্ট্রং পার্সোনালিটি, হ্যাঁ, উনিও হ্যাঁ, যেমন খুবই স্ট্রং আমিও মুশকিল, তেমন। হ্যাঁ। সো বাট ইদানিং দেখছি মাশাআল্লাহ টাচউড কয়দিন ধরে আর কি, উনি কিছু বললে আমি একটু ঠান্ডা হয়ে যাচ্ছি, আর আমি কিছু বললে উনিও একটু ঠান্ডা হয়ে যাচ্ছেন। সো এর জন্য হয়তো আমাদের মানে একটু ছাড় দিতে ব্যালেন্স হয়, বলে না যে ছাড় দিতে হয় একটু। at least আমাদের ক্ষেত্রে বলতে পারি, স্বামীর ক্ষেত্রে, যে আই ক্যান চুজ টু বি রাইট ওর আই ক্যান চুজ টু বি হ্যাপি। সো মাঝে মাঝে ভাই ছাড় দিয়ে দিলাম, এই আর কি। ভালো তবে বলেছেন, এগুলি হ্যাঁ। নিয়ে না, মানে এরকম সঙ্গে সঙ্গে মিটমাট হয়ে যায় আর কি, এরকম ইয়ে না, হ্যাঁ, আমরা একা prolong খেতে করার পারি কিছু না, আমি একা টেবিলে খেতে পারি না, উনিও একা টেবিলে খেতে পারেন না। সো আমাদের মিল টাইমে উই হ্যাভ টু মেক আপ আর কি। আচ্ছা, গুড। কিন্তু ধরেন এই যে ঝগড়া যখন হয়, তখন কি ধরনের বিষয় নিয়ে ঝগড়া হয়? খুবই সাধারণ। মানে ইনফ্যাক্ট ওই সময় যদি আমরা বলি আমরা এই জিনিসটা নিয়ে ঝগড়া করছি, তখনই আমরা হেসে দিব, বুঝছেন, কারণ এত মানে সিলি টপিকস আর কি। হ্যাঁ। এখন যেমন এই যে আমরা এখানে আসছি আপনার সাথে দেরি হয়ে যাচ্ছে, ও বলছিল হাতির ঝিল দিয়ে আসলে ভালো ছিল, আমি বলছি না ফার্ম গেট নিয়ে আসলে। তা আমি বললাম যে এটা নিয়ে এখন তো ফার্ম গেটে আমরা 1 ঘন্টা 20 মিনিট স্টাক, এই হ্যাঁ, প্রাইম মিনিস্টার অফিস একদম, থেকে এখানে একদম। পর্যন্ত। তো আমাকে বলছে তুমি যদি জানো যে হাতির ঝিলে ট্রাফিক হালকা হবে কেন যাওনি? আমি বলছি বিকজ এই জিনিসটা যদি হাতির ঝিলে হতো আপনি আমার সাথে চিৎকার করতেন। এই আর কি, খুব মানে খুব ছোটখাটো টপ।
হ্যাঁ, আর আপনি তো ব্যাংক কর্মকর্তা, জি। আপনি ব্র্যাক ব্যাংকে কাজ করছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জি। অনেক বড় দায়িত্ব। এবং ধরেন আমাদের যেরকম আমরা শুনে আসছি যে এই টাকা পয়সা হিসাবের সঙ্গে ক্রিয়েটিভ ব্যাপারের একটা বৈরিতা আছে, সেটা কি ফিল করেন? সি আমাদের এখানে 50+ প্রাইভেট ব্যাংকস, সো মার্কেটিংয়ের যে কাজটা আমাদেরকে খুব ক্রিয়েটিভভাবে সিমিলার প্রোডাক্টস প্রতিটা অর্গানাইজেশনের জন্যই মার্কেট করতে হচ্ছে। সো খুবই ক্রিয়েটিভভাবে আনতে হয়। প্রতিটা ব্যাংকেরই একটা অ্যাঙ্গেল আছে। আমাদের অবশ্য আমরা খুব লাকি যে আমরা ব্র্যাক ব্যাংকে কাজ করি, ব্র্যাক বিং দ্য মাদারশিপ, একদম। অ্যান্ড ব্র্যাকের একটা ওই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য ব্র্যাক ব্যাংক কাজ করে। আমরা তো মিসিং মিডলটাকে ফোকাস করে আমাদের প্রোডাক্টসগুলোকে মার্কেট করি। আমি অবশ্য কনজিউমার মার্কেটিং কিংবা রিটেল মার্কেটিং যেটা সেটা নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেভাবেই কাম ক্রস করি না কেন মার্কেটকে, আমাদের ওই একটা রেসপন্সিবিলিটি টুয়ার্ডস বাংলাদেশ, সেই জিনিসটা আমাদের থাকতে হয়। আমাদের প্রতিটা প্রোডাক্ট রিফ্লেক্ট করে যে আমরা দেশের জন্য কেয়ার করি, আমরা দেশের জন্য কাজ করছি, আর আমরা এন্টারপ্রেনিউরদেরকে বিল্ড করছি। বাহ, নাইস। আমরা আপনাদের একটা দিনের রুটিন শুনবো, তার আগে প্রচুর ফোন আসছে। আপনাদের তো অনেক ভক্ত, আমরা আগে থেকে ধারণা করতে পেরেছিলাম, আজ করতে পেরেছিলাম। আমরা একজনের সঙ্গে কথা বলি। হ্যালো, কে বলছেন? আপনার নাম পরিচয়টা বলুন। হ্যালো, হ্যালো, জি আমি ঢাকা থেকে মাহবুব ইসরাইল বলছি। জি। মাহবুব সাহেব, আমাদের এখানে আরেক মাহবুব ভাই বসে আছেন, নাভিদ মাহবুব। আপনি আমার ঝড়ের রাতে হারিয়ে যাওয়া ভাইটাই নাকি আমার? আপনিও মাহবুব, আমিও মাহবুব। না ভাইয়া, এত ভালো লাগছে, মানে আপনাকে বিশেষ করে এত চমৎকার লাগছে যে কি বলবো, এই প্রশ্নটা না করে পারছি না। আচ্ছা, আপনার কি কখনো নায়কের চরিত্র করার জন্য কখনো অফার আসছে কিনা এটা অবশ্যই বলবেন। আর বাসর ঘরে কি আগে কথা বলেছে এটা বলবেন। আর বিয়ের পরে কোন জায়গাটায় ঘুরে দুজন মিলে ঘুরতে গেছেন, একেবারে মুগ্ধ হয়ে গেছেন, সেই জায়গাটা একটু জানতে চাচ্ছি প্লিজ। গুড গুড, চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমাদেরও করার ভাবনা ছিল যে আপনাদের বিজ্ঞাপন, আপনারা কিন্তু মডেলও ছিলেন আগে, এবং এই দেখেন আমাদের দর্শক কিন্তু বলছেন যে আপনি কখনো নায়ক হওয়ার অফার পেয়েছিলেন কিনা। আপনার বিজ্ঞাপন করার অফার কিভাবে পেয়েছেন এটা জানবো। আর দ্বিতীয়ত জানবো যে আপনারা বিয়ের পর কোথায় গিয়ে ঘুরে খুব আনন্দ পেয়েছেন, এটা একটু বলেন, আপনার বিজ্ঞাপন করা। আচ্ছা, আপনি যেটা বললেন নায়ক, তো এখন বিজ্ঞাপন করেছিলাম হ্যাঁ। অনেক আগে। আমি যখন আমি বুয়েটে ঢুকবো, এবং আপনারা দুজনই টুথপেস্টের বিজ্ঞাপন দিয়ে শুরু করেছিলেন। এক্স্যাক্টলি, এটা খুব ইন্টারেস্টিং যে ও একটা টুথপেস্টের অ্যাড করেছে, আমি একটা টুথপেস্টের অ্যাড করেছি, দুটো কিন্তু আপনারা আলাদা কোন টুথপেস্ট ব্যবহার করেন? ব্যবহার করি, কিন্তু আবার ক্লোজ আপ। সত্যি তো? সত্যি, হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা, এটা দর্শকদের জানিয়ে রাখি যে কম্পিটিং আমাদের ব্র্যান্ডসে অ্যাড করে এখন আমরা ক্লোজ আপ সেটা দুজন আমরা টুথপেস্টের অ্যাড করেছি, হ্যাঁ। দুজন দুইটা। আচ্ছা, তারপরে আবার ও করেছে 7 আপ, আমি করেছি পেপসির অ্যাড। আচ্ছা। ও করেছে লিপটন চা, আমি করেছি ডাঙ্কেন চা। So, ওরে বাবা, মানে আপনারা কিন্তু দুটি পথ দুই দিকে না, মানে মোটামুটি পাশাপাশি চলে গিয়ে সংঘর্ষটা হলো। কোইন্সিডেন্স, হ্যাঁ, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই আসলে। আচ্ছা। তো ওনার প্রশ্নের উত্তরে যে নায়ক হওয়ার, এখানে বিজ্ঞাপনের 15 সেকেন্ডের নায়ক হলাম আর কি। তাও ডিরেক্টরের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি অভিনয় ভালো করতে পারি না, কমেডি করতে পারি কিন্তু অভিনয় করতে পারি না। যেমন একবার আফজাল ভাই ছিলেন এই যে ডাঙ্গেছে, উনি বলছে এই ছেলেটা কোত্থেকে আসলো, কোনো অভিনয় করতে পারে না। তো এখন এতদিন পরে দেখা হলো, উনি বলছে না এখন তুমি পারো, তখন পারতে না। তো সেই আর কি, ওইটি হলো অভিনয়ের ব্যাপার। প্রথম আপনার এই যে টুথপেস্টের বিজ্ঞাপনের কিভাবে সংযুক্তি হলো সেটা একটু বলবেন। ওই সময় ছিল এটা 80-র দশকে। তো তখন বললো যে আর্ট ফার্ম থেকে বললো যে এই একটা করবে কিনা। তো আমার উপরের দাঁত দেখলে বললে ভালো, নিচের দাঁত দেখেন, বেকা টাকা আছে। হ্যাঁ, তো ওরা দেখে বলে নিচেরটা দেখিয়েন না, তাইলেই চলবে আর কি। সেটাই তো বললো ঠিক আছে, আপনি নিচেরটা দেখাবেন না, উপরটা দেখাবেন, তাইলেই চলবে আর কি। তো ওইখান থেকেই করা আর কি। ভাবি, আপনার টুথপেস্টের বিজ্ঞাপন করা? আমার জাস্ট বাই দ্য বাই হয়ে গেল। আমরা ফার্স্টে আমি তখন আপনি কিসে পড়তেন? তখন আমি জাস্ট ইউনিভার্সিটিতে ঢুকবো তার ঠিক আচ্ছা। আগে। তো প্রথম একটা আমার ছিল লিপটন ইয়েলো লেবেল। আচ্ছা। তো আমরা গিয়েছিলাম আলী জাকির আঙ্কেলদের ওখানে, ইস্ট এশিয়াটিক ছিল তখন, এশিয়াটিক, ইস্ট এশিয়াটিকে, শান্তিনগর। জি। তো আমি একটু টম বয়স ছিলাম, খুবই টম বয়স, তো একদম ছেলেদের মতো ছোট ছোট চুল। তো তখন ওনারা দেখে, নূর ভাই ওনারা বললেন যে একে দিয়ে হবে। আমি বললাম কিসে? আমি তো আসিনি কোনো স্ক্রিনশটের জন্য, স্ক্রিন টেস্টের জন্য, অন্যরা গিয়েছিলেন স্ক্রিন টেস্টে। বলে না তুমি একটু আসো তো। তখন করে ওনারা বললেন হ্যাঁ একে দিয়েই হবে। আচ্ছা। আম্মা গিয়েছিলেন স্ক্রিন টেস্ট করতে, তো তখন ওনাদের থিমটা একটু ডিফারেন্ট ছিল, সো ওনারটা না হয়ে আমাকে নিলেন ওনারা, তারপরে ওই শুরু। বাহ,
খুবই ইন্টারেস্টিং কিন্তু মানে দেখেন ওই যে বলে না মুরব্বীরা যে গিট্টুটা আসলে বাধাই থাকে গিটটা বাধাই ছিল আপনার হাড়ের পাঁজরে কি একটা হাড় কম ফিল করেন আপনি মাঝে মাঝে ফিল করি, হ্যাঁ, তাই না? তো পরে দেখি যে হ্যাঁ, সেটাই তো। মনে করি ও আচ্ছা এই যে আমার বাজারের হাত হ্যাঁ এইদিকে আছে আচ্ছা কোথায় ঘুরতে গিয়েছিলেন বিয়ের পর গ্রেসল্যান্ড। আচ্ছা, বিয়ের সময়টা একটু বলি যে বিয়ের এই যে আপনি বললেন অ্যারেঞ্জ ম্যারেজ সেটা যখন আপনারা বিয়ের জন্য একজন আরেকজনকে দেখলেন রাইট। হ্যাঁ হ্যাঁ বলেন সো বেসিক্যালি আমাদের যে ওই যে বাম্প ইনটু ইচ আদার হলো, তো তখন আমি তো বললাম আল্লাহ নাভিদ মাহবুব তো এখনো খুব কিউট আচ্ছা আছে এটা আগের শুনি মতোই। একটা ফোন নিয়ে নিই প্রচুর ফোন আসছে নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো হ্যাঁ কে বলছেন আপনার নামটা আর পরিচয়টা বলবেন জি, আমি রংপুর থেকে সুইট বলছিলাম। রংপুর থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম। সুইট আমারও। হ্যাঁ, রংপুর থেকে সুইট বলছিলাম। আচ্ছা আচ্ছা বলুন প্লিজ আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রেড শার্ট। আপনি মানে হ্যাঁ রেড শার্ট বলছেন গুড আমি অনেক খুশি হলাম কিছু ওনার খাবেন কথা বলছেন, আমার কথা বলেন। না না ওটা ব্ল্যাক শার্ট এটা হবে না আজকে হ্যাঁ জি আর এখানে আমাদের নাভিদ ভাই আছেন ভাবি আছেন হ্যাঁ অবশ্যই, ভাবিকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তিনি একটি ব্যাংকের জব থেকে তিনি নাবিদ ভাইয়ের সাথে রিলেশনটা, তাদের সম্পর্কটা এবং তাদের সঙ্গে আজকে বিয়ে অব্দি তাদের সারা তাদের লাইফ স্টাইলটা অনেক বেটার লাগে। আচ্ছা থ্যাংক আর নাবিদ ভাইয়ের সব থেকে বড় কথা হচ্ছে যে তিনি জোকস নিয়ে কাজ করেন। তো আমি পুরোটা কিন্তু প্রশংসা প্রশ্নটা বলেন ভাইজান জি হ্যাঁ এক প্রশ্ন বলেন আপনি নাভিদ ভাইয়ের কাছে কি প্রশ্ন আছে হ্যাঁ, আমি নাবিদ ভাইকে কোশ্চেন করছিলাম যে একজন জোকস বলতে গেলে কি ধরনের চরিত্র এবং কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার রাইট খুব সুন্দর প্রশ্ন সেটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ এবং আমি আপনাদের শুভকামনা। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমরা এটা Thank you. জানার চেষ্টা করছি যে হ্যাঁ আপনার যোগ বলতে কি ধরনের বৈশিষ্ট্য লাগে সেটা আমরা শুনবো বিয়ের বিষয়টাতে একটু হয়ে আসি জি ভাবি তো ওই দিন আমি দেখলাম নাভিদ মাহবুব খুব একটা বদলাননি, সো খুবই কিউট আছে। তখন আমাকে খালা বলল তুই কি ওর সাথে সিরিয়াসলি কোনো কথা বলতে চাস? আমি বলছি যা, জীবনে পাত্তা দেয় না। ঠিক এভাবে বলেছি, বলছে তুই বাসায় যা, তুই চিন্তা কর। 2 দিন পরে না পরের দিন ফোন আসলো, আচ্ছা নাভিদ তোর সাথে কথা বলবে। আমি বলছি কি নিয়ে? বলে আহা কথা বলে দেখ। বলেন তারপর। তারপর আমরা ওই খালার বাসায় গেলাম, মানে ওর খালা আমার মামি। তো আমরা ঠিক আছে একটা ড্রয়িং রুমে বসে, তো ঠিক আছে বসো তোমরা কথা বলো। তো আমরা দুজনই বসলাম, খুব অকওয়ার্ড সিচুয়েশন, আমরা জানি কেন এখানে বসছি। আমরা দেখো ভাই আমরা জানি কেন বসছি এখানে। তো আমরা একটা মানে মানসিক একটা লিস্ট নিয়ে বসলাম যে ঠিক আছে যে জীবনে তো সবকিছু মিল থাকতে হয়। তো মাথায় তুমি কি ট্রাভেল করতে পছন্দ করো কিনা? বলে হ্যাঁ করি। আমি ঠিক আছে। আমি বললাম আমি কিন্তু অপরিচ্ছন্ন থাকি, মানে এটা মেলানো হচ্ছে কোন কোন মেলানো হচ্ছে, এটা list মানে মিলে লিস্টের যাচ্ছে, মতো। হ্যাঁ। মাথায় একটা স্প্রেডশিট ছিল আর কি। হ্যাঁ, আমরা ফাঁকে একটু বলে নেই কারণ আপনাদের কথা আটকে যত বলবো তত আমাদের দর্শকের কাছে ইনফরমেশনটা আরো ইম্পর্টেন্ট জায়গাতে যাবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম কিন্তু ক্লোজ আপ কাছে আসার গল্প এই ক্যাম্পেইনটা নিয়ে। এই ক্যাম্পেইনের আওতায় প্রায় 5000-এর গল্প আমাদের হাতে চলে এসছে, সেখান থেকে 10টা সেরা গল্প বাছাই করা হচ্ছে। সেই 10টা সেরা গল্প যারা লিখবেন তারা পুরস্কার পাবেন, লিখেছেন যারা নির্বাচিত হবেন। আর সেখান থেকে 3টা সেরা গল্প নিয়ে নাটক হবে, যে নাটকগুলো বাংলা ভিশনে প্রচারিত হবে ভালোবাসা দিবসে রাত 8টা 45 মিনিটে পর 3টা নাটক। ঠিক আছে হ্যাঁ আমরা শুনছি এবার। তারপর আপনার পাশাপাশি বসে আছেন একটা হ্যাঁ, রুমে, তারপরে- আপনারা জানেন যে আপনারা আপনাদের বিয়ের ব্যাপারে আলাপ হচ্ছে এবং আপনারা একজন একজনকে ইন্টারভিউ করছেন। হ্যাঁ, Exactly. তারপর এবং প্রথমে আমরা যে কথাটা বললাম যে দেখো অন্যান্য থেকে নাটকে দেখা যায় উল্টা, ছেলে মেয়েকে পছন্দ করে বাপ মা রাজি না। আমাদের কিন্তু উল্টা, বাপ মা সবাই মানে এক পায়ে দাঁড়িয়ে আছেন, তোমরা রাজি হলে সবাই হয়ে যায়। মাঠে নেমে যায়। হ্যাঁ। আপনি তো রাজি। আমি বললাম যে বাপ মার আশীর্বাদ তাই আছে না? সবচেয়ে বড়। তো হ্যাঁ ভাবি তারপরে- বলছেন যে আপনি রাজি হন নাই, ভাবি না, না, আগে থেকে রাজি রাজি হইলে ছিলেন। বলবো রাজি না। হলে। না, তখন তো ছিল আচ্ছা, 13 আপনি বছর। রাজি আচ্ছা হলেন, হ্যাঁ। 13 বছরের মেয়ে ছিল, ওইখানে রাজি হলো তো আমাকে বললাম তো অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো যাই হোক তখন বসলাম, আমাদের মেন্টাল লিস্ট আছে। আমি তখন বয়স কত? এখন তখন এখন 23 এখন সে 22 আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি না, তখন তখন যখন আপনাদের বিয়ে আলোচনা হচ্ছে তখন 22 তখন 22, তখন 13 হলে তো হ্যাঁ, সমস্যা। বাড়াবাড়ি ছিল একটু। তো তারপরে তখন জাস্ট মেন্টাল, তুমি কি পছন্দ করো? আমি এটা পছন্দ, আমি কিন্তু ঘুরতে পছন্দ করি, এই আমি খেতে আমি ভোরে উঠি, মানে দেরি করে উঠি। একটা খাটাখাট 15 মিনিটের মধ্যে আমরা একটা লিস্টের মধ্যে চলে গেলাম, দেখলাম যে মোটামুটি মিলে যাচ্ছে। পার্সেন্টেজ ওয়াইজ 80% মিলে গেছে। আমাদের যদি 80% থাকে 20% আল্লাহ মালিক। হ্যাঁ আমি ঠিক আছে ইন্টারভিউ দেয়, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, উই উইল বি ইন টাচ। দুইজনকে আমরা ইয়ে করে বাসায় গিয়ে তখন আমাদের যে ইয়ে করলো ডিসিশন। তারপর আমি আমার নানি বাসায় থেকে গেলাম, উনি বাসায় চলে গেলেন। আমাকে পরের দিন নানি ঘুম থেকে উঠাচ্ছেন, আম্মুর মামি, শোন কি হলো কালকে, নাভিদ যদি না করে দেয়। আমি বললাম নাভিদ তো গত 10 বছর ধরে না করছে, নাভিদ হ্যাঁ, এখন এ না আর করে নতুন দিলে আমার কি? কিচ্ছু আসবে না, যাবে না, আমি আব্বার অফিসে কাজ করছি সেটাই চলবে।
পরের দিন ফোন আসলো, হ্যালো কংগ্রাচুলেশনস, নাভিদ হ্যাঁ বলেছে। আমি বলছি আমি তো হ্যাঁ বলিনি। এখন কোনো বাগ ঘটাবি না, খবরদার। আমি বলছি, ধরো আম্মার সাথে কথা বলো তোমরা। হ্যাঁ। তখন বাস খুব ইন্টারেস্টিং। Rest is এখন একটা history. ইন্টারেস্টিং ফোন আছে, আপনারা দেখেন। জি, হ্যালো, জি আপনার নাম পরিচয়টা একটু বলবেন। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আচ্ছা, আমি আসলে জারা এবং নাভিদের ভালোবাসার একজন সাক্ষী। ইনফ্যাক্ট জারা ছোটবেলা থেকে আমাকে এই গোপন ভালোবাসার কথা আমাকে বলে বলে আসছিল, হ্যাঁ। নাভিদের প্রতি তার ভালোবাসা, এবং মাশাআল্লাহ এখন দেখি ওদের ভালোবাসা কতখানি সজল এবং কতখানি সতেজ এখনো রয়েছে। আমি দেখি ওরা আমাকে চিনতে পারে কিনা। জারা কি আমাকে চিনতে পারেন? বুশরা, বসাপো রাইট? আচ্ছা যাক, সে আমাকে বুশরা হলো চিনতে জারার পেরেছে, চাচাতো এটাই বোন। আমার জন্য বড় খুশি আচ্ছা। এবং মানে আমার আনন্দ যে তারা ভালোবাসার সাক্ষীকে তারা ভুলে যায়নি। তো ওদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকেও। হ্যাঁ হ্যাঁ, না কি করে ভোলা সম্ভব, সেটা তো কখনোই ভোলা সম্ভব না, নিশ্চয়ই, তাই না? সম্ভব না। এবং ও কিন্তু সাক্ষী ওয়ার্ডটা ইউজ করছে। ওনার বাবা কিন্তু একজন খুব বিশিষ্ট বিচারপতিও ছিলেন। হ্যাঁ, ইনফ্যাক্ট স্বাভাবিকভাবেই- বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, সেই জন্য সে সাক্ষী ওয়ার্ডটা কিন্তু ইউজ করছে। সেই কারণে আমি সাক্ষী হিসাব রাখি আর কি। তুমি আমার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, তোমাকে তো I know. Good to see you. Good to see you জি। too. থ্যাংক ইউ। ধন্যবাদ, 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 Okay, আপনি best আমাদের of সঙ্গে luck. যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আপনার এটা নিয়ে আলোচনা করবো। ধরেন যখন একটা আমরা অনুষ্ঠান করি, আমরা খুবই চাই যে আমাদের দর্শক দেখুক, কথাগুলো শুনুক, অনুপ্রাণিত হোক, কিন্তু এটা নিয়ে একটু চিন্তিত, কারণ 12 বছর বয়স থেকে যে প্রেমের শুরু, জানি না কি দাঁড়াবে। একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপর আমরা আবার এসে কথা বলবো আমাদের নাভিদ ভাই এবং জারা ভাবির সঙ্গে ক্লোজ আপ কাছে আসার গল্প কে আমাদের টার্গেট করে যাচ্ছে বিরতিতে। সুপ্রিয় দর্শক, সকালবেলার রোদ্দুর অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম নাভিদ মাহবুব এবং জারা জাবিন মাহবুব, আমাদের দুই পছন্দের মানুষের সঙ্গে। হ্যাঁ, আপনি মাঝখানে ব্রেকে বলছিলেন যে আপনারা একটা যৌথ পরিবারে থাকেন। হ্যাঁ, সেটা আমরা শুনছি। তার আগে একটু বলেন যে এই যে আপনাদের অনুষ্ঠান সবাই দেখুক, এটা তো আপনারা চান, আমরাও চাই, কিন্তু এই যে 12-13 বছরের প্রেম এবং সেটা এতদিন ধরে রাখা, কোন অংশটা মানুষ ফলো করুক চান? যে 12-13 বছরের প্রেম, নাকি প্রেমটাকে আসলে ধরে রাখুক? আমরা ধরে রাখাটা সবচেয়ে সবচেয়ে important। ধরে রাখা। হ্যাঁ, এমনও অনেক বিয়ে আমরা দেখেছি যে 2 দিনের রিসেশনে হয়েছে, অ্যান্ড মাশাআল্লাহ দে সেলিব্রেটেড 50 ইয়ার্স অফ ম্যারেজ। আমাদের নানি দাদিদের কথাই চিন্তা করেন না কেন, ওনাদেরটা তো সলিড, মানে একদম ডেডিকেটেড প্রেম। ওনাদের যে একটা বন্ড, ওই জিনিসটা আমাদের আবার সেই ক্ষেত্রে ধরেন আপনার কি সাজেশনস? ধরেন এই যে নাভিদ ভাই একটা বললেন যে হ্যাঁ, হ্যাপি হওয়ার চেষ্টা করা, যেটা হ্যাঁ, আপনার কোনো সাজেশন আছে? আমার খুব একটা বড় জিনিস আমি চিন্তা করি, আমাদের তো দুইজন তো আমরা সেম না, আমাদের অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আলহামদুলিল্লাহ এটা আমাদের 16th ইয়ার অফ ম্যারেজ। বাহ, তো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স, কম্প্রোমাইজ না। আমি যদি চিন্তা করি যে আমি আমার স্পাউসের জন্য এই জিনিসটা কম্প্রোমাইজ করছি, তাহলে তখন মুশকিল। সারা জীবন মনে হবে আমি একটু হায়ার লেভেলে আছি, তার জন্য আমি কিছু একটা Compromise করেই যাচ্ছি। হ্যাঁ, কিছু একটা করছি তার জন্য। এই জিনিসটা থাকলে কিন্তু ইট অলওয়েজ বিকামস আ বিজনেস পার্টনারশিপ। এটা না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট হাউ হি ইজ এন্ড হি হ্যাজ টু অ্যাকসেপ্ট হাউ আই অ্যাম। Right. ওই জিনিসটা চলে আসলে কিন্তু একটা ওয়ান্ডারফুল একটা কেমিস্ট্রি হয়ে যায় আল্লাহর রহমতে। সুন্দর পরামর্শ, খুবই সুন্দর। আর পাশাপাশি আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আপনারা একটা যৌথ পরিবারে থাকেন, সবাই না, কাছাকাছি, আমরা বড় হয়েছি, বড় হয়েছেন, হ্যাঁ, বড় বড় হয়েছেন। হয়েছি। হ্যাঁ, সেটা একটু বলবেন যে এটার সুবিধা এবং অসুবিধাগুলো কিরকম? ফার্স্টে আমি নেগেটিভটা বলি। অসুবিধা হচ্ছে যে হ্যাঁ, সবাই সবার কথা জানে, সবার কি হচ্ছে, কার হাড়িতে কি রান্না হচ্ছে, এভরিবডি নোস। বাট এটার বিরাট সুবিধা হচ্ছে এই যে আমরা বড় হয়েছি, যে এখন দেখেন আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছি, কিন্তু ঢাকায় আবার অনেকে আছি, ঢাকার বাইরে, ঢাকায় কিছু দরকার হলে একজনকে একটা ফোন উঠানো কিংবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেওয়া, ইমিডিয়েটলি সবাই ঝাঁপিয়ে পড়ছে। এই জিনিসটা আলহামদুলিল্লাহ। আমাকে কেউ ছোটবেলায় জিজ্ঞেস করলে তোমরা কয় ভাই বোন, আমরা আসলে কিন্তু 2 বোন 1 ভাই, আপন ভাই বোন যদি বোন। আমি গুনতাম 17, কিন্তু আমার ছোট চাচির আরেকটা বেবি হবে, সো ওই নিয়ে আমরা 18 হবো না। সবাই বলতো
ও আমি বললাম তখন আম্মারা বুঝাতো আসলে জয়েন্ট ফ্যামিলি তো হ্যাঁ হ্যাঁ ফার্স্ট একসঙ্গে কাজিনদেরকে থাকে। একসাথে মনে করে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। নাভিদ ভাই, আমরা আপনার কাছে আসবো যে আপনি যে মানুষকে হাসান, আপনাকে আমরা 3 মিনিট সময় ছেড়ে দিব, হাই হাই। ঠিক আছে? তার আগে একটু বলে নেই, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ক্লোজ আপ কাছে আসার গল্প ক্যাম্পেইনের অংশ হিসেবে আমাদের হাতে প্রায় 5,000-এর উপর গল্প এসছে। সেখান থেকে 10টি গল্প, সেরা গল্প নির্বাচিত হওয়া প্রায় চূড়ান্ত, এটা এর মধ্যেই হয়ে যাবে। তার মধ্যে থেকে 3টা গল্প নিয়ে নাটক তৈরি হবে, বাংলাদেশের সেরা নির্মাতারা নাটক বানাবেন। ভালোবাসা দিবসে এই নাটকগুলো বাংলা ভিশনে প্রচারিত হবে রাত 8:45 চোখ রাখুন। তারপর বলুন, আপনি যে হাসান, ধরেন একটা বিষয় হচ্ছে টেলিভিশনে প্রোগ্রাম করা, আমরা করে যাচ্ছি, দর্শক বাসায় বসে দেখছেন, আর মঞ্চে আপনি দাঁড়িয়ে আছেন, সামনে সবাই বসা, আপনি সঙ্গে সঙ্গে রিয়াকশন পাচ্ছেন, খুব টেনশনের না? হ্যাঁ, অবশ্যই টেনশনের। আর এর কারণ যে তারা হাসবে কি হাসবে না, এবং যদি না আসে তখন জিনিসটা খুব একটা অস্বস্তিকর একটা মানে একটা অবস্থার সৃষ্টি হয় তখন আর কি। তো সেই জন্য এই মানুষের সামনে হাসানোটা একদম স্ক্রিপ্টেড হতে পারে না। আমাকে বুঝতে হবে যে তারা এই মুহূর্তে তাদের মানসিকতাটা কেমন, সেইভাবে আমাকে কমেডিটা করতে হচ্ছে। অবশ্যই এটা খুবই একটা স্ট্রেসফুল সেই সেন্সে, কিন্তু আবার যখন তারা হাসা শুরু করে তখন একদম মানে এটাকে বলা হয় লেগেই যে থাকে। আমি যাকে বলি হালাল মাদক আসক্তির মতন একদম, যে ওরা যখন হাসে ওইটা আমাকে যে এনার্জি দেয়। আপনার দর্শক যদি আপনার সামনে মঞ্চে বসা যদি ভাবি এবং আমরা আমাদের মতো কেউ হয়, তখন আপনি কি বলবেন বা কি দিয়ে শুরু করবেন? এখন যেটা হয় যে মনে করেন আমি হয়তো আপনাকে দেখে এই লাল শার্ট নিয়ে একটা কথা শুরু করে দিলাম। হ্যাঁ, আমি বললাম, আরে আপনি তো আজকে মনের রং লেগেছে, কি ব্যাপার কি, আমার বউ লাল শাড়ি পরেছে বলে কি আপনি লাল শার্ট পরে আসছেন নাকি, এটা তো ঠিক না। তো এভাবে করে শুরু করে দিলাম। মানে আচ্ছা, আপনার পাশে বসে আছে, হয়তো আমি জানি সেটা তার গার্লফ্রেন্ড বা বউ, কিন্তু দুষ্টামি করে বললাম উনি তো বোধহয় আপনার বোন হন না। তো এইভাবে ওরা না বলছেন না আমার বোন না, আমরা জাস্ট ফ্রেন্ড। ও জাস্ট ফ্রেন্ড, তার মানে ন্যায় বিচারক বন্ধু তোমরা। তো এইভাবে আর কি, এটাকে বলে রিফিং। যে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি হলো যে সবাইকে নিয়ে করা। আমি কিন্তু শুধু যে পারফর্ম করছি তা না, আপনিও কিন্তু এই শোর একটা অংশ, আপনার সাথে যে আসছে সেও একটা অংশ, আপনিও কিন্তু আমার সাথে কথা বলছেন আড্ডায়, যেটা হয় এইটাই হলো স্ট্যান্ড আপ কমেডি। এবং আপনারা যখন কথা বলবেন, আপনি একটু হাসবেন, আপনিও একটা উল্টা আমাকে মজার কথা বললেন, আপনি আমাকে একটু পচালেন, তখন হয় কি জিনিসটা আমাদের এনার্জিটা অনেক এসে যায়, তখনই আমাদের মধ্যে একটা জোশ চলে আসে, তখন একের পর এক চলে আসতে। আমি আরেকটু বলে নেই দর্শকদের যে, সুপ্রিয় দর্শক, আমাদের ক্লোজ আপ কাছে আসার গল্প, এই যে আমরা এর মধ্যে 2-3টা আড্ডা করলাম, প্রত্যেকের কাছে আসার গল্প শুনলাম, এবং আপনাদের পাঠানো কাছে আসা এবং দূরে যাওয়া, কষ্ট পাওয়া, তার কথা মনে রাখা, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের পাঠানো গল্পগুলো। সেখান থেকে নির্বাচিত 10টি সেরা গল্প আপনার সবাইকে পুরস্কৃত করা হবে, এবং সেখান থেকে 3টি গল্প নিয়ে 3টি নাটক তৈরি করা হবে, যে নাটকগুলো বাংলা ভিশনে রাত 8:45 ভালোবাসা দিবসে প্রচারিত হবে। তখন আপনারা শেয়ার করতে পারবেন প্রত্যেকেরটা, আর 3টা পরপর প্রচারিত হবে, ফলে আপনি বিজ্ঞাপনের যন্ত্রণা খুব একটা পাবেন না। আমরা এখন যাচ্ছি আমাদের নাভিদ ভাই এবং ভাবির কাছে। আপনাদের স্কুল কলেজের ব্যাপার বলেন। স্কুল, আমি 2টা স্কুলে পড়েছি, সেজন্য 2টার নামই বলতে হয়। সেন্ট জোসেফসে পড়েছি, গভর্নমেন্ট ল্যাবেও পড়েছি। সেন্ট জোসেফে পড়েছি ক্লাস 8-এর শেষ পর্যন্ত, আর 8-এর শেষে কিছুটা, আর 9-10 পড়েছি গভর্নমেন্ট ল্যাব স্কুলে, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। আর ঢাকা কলেজ, তারপরে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করি, আর তারপরে আমেরিকাতে ইউনিভার্সিটি অফ মিশিগানে আমি অ্যান আরবারে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করি, লেখাপড়া। নাইস। ভাবি? আমি উইলস লিটল ফ্লাওয়ার ছিলাম ক্লাস 5 পর্যন্ত, তারপরে সাউথ ব্রিজ স্কুল, তারপরে এ ব্যাকে পড়েছি কিছুদিন অ্যাজাম্পশন ইউনিভার্সিটি ব্যাংককে, তারপর ট্রান্সফার নিয়ে নর্থ সাউথে এসে আমার বিবিএ কমপ্লিট করলাম। বিয়ের পরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি থেকে এমবিএ করলাম। বাহ, নাইস, চমৎকার। আপনাদের দুজনের ধরেন, আপনারা কি মনে করেন এই যে আপনারা এত রসিক এবং এত পজিটিভ, এর পেছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? আপনাদের পরিবার, বন্ধুবান্ধব, বা কোনটা? এটা যদি আমরা একটু ডিসেক্টিং করতে চাই। আমাদের মানে যদি আমরা দুজন থেকে শুরু করি, আমাদের মধ্যে ও খুবই পজিটিভ। আমি যেমন, যদিও আমি কমেডি করি, হাসাই, কিন্তু আমি কিন্তু সহজে ভেঙে যাই ভিতরে, কিছু হলে আমি তো হতাশ হয়ে যাই, কিন্তু ও তো আমাকে অনেক সাপোর্ট দেয়। তখন বলে ঠিক আছে, এটা সাথে কি হলো, কোনো ব্যাপার না, এর থেকে আরো কত খারাপ হতে পারে। সো এটা আমাদের দুজনের মধ্যে। একটু যদি এক্সপ্যান্ড করি, আমাদের ফ্যামিলি আবার খুব পজিটিভ। আমার বাবা মা, ওর বাবা মা, আমার ভাই বোন, ওর ভাই বোন, ওরা খুব পজিটিভ, এবং ওরা খুব যেটাকে বলে খুব ব্রড মাইন্ডেড। এই যে আমি যে কমেডি করি, এটা তো আমার বাবা মাও আপত্তি করতে পারতো, কিংবা তার বাপ মাও আপত্তি করতে পারতো, আমার মেয়ে কি একটা কুতকুতিওয়ালার সাথে বিয়ে করেছে, এটা হতে পারে না, আমি এটা মানবি না, বলতে পারে। কিন্তু উল্টা তারা গর্ব করে বলে আমার জামাই কমেডি করে, গর্ব করে বলে। সো এইটা একটা মনে হয় একটা মানে অনেক পাওয়া, এটা অনেকে পেতে পারে না।
সেই জন্য আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিও কিন্তু খুব সাপোর্টিভ, পজিটিভ Right. সেই সেন্সে। আরও যদি এক্সপ্যান্ড করি, আমাদের মামা খালা সবাই একটু বলতে পারি পাগল ধরনের, এবং পাগল ধরনের বলি তারা খুব পজিটিভ। তো সেই জন্য আমার মনে হয় সবাই খুব আল্লাহ open. আমাদেরকে অনেক অনেক দিয়েছেন সেই সেন্সে। হ্যাঁ, ভ্যারাইটি আছে, মানে আমাদের ওই ছকে বাঁধা না, এটা হতে হবে এটা হতে হবে। হ্যাঁ, একটা জিনিস করতে হবে দ্যাট ইউ ক্যান সাস্টেইন ইয়োরসেলফ, এন্ড আলহামদুলিল্লাহ হিজ কমেডি ইজ অ্যালাউইং দ্যাট। এখন ধরেন আপনারা ধরেন সারাদিন পর আপনারা যখন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরছেন, তখন আপনারা দুজনেই তো ব্যস্ত, জি। হ্যাঁ, বাইরে থেকে ফিরছেন, আপনাদের একসঙ্গে সময় কাটে কেমন? মানে কোথাও ঘুরতে যাওয়াটা ওগুলো কেমন হয়? আমাদের কিন্তু দুটো মেয়ে আছে, হ্যাঁ, 8 আর 2। হ্যাঁ। সো ওনাদেরকে নিয়ে আমাদের কিন্তু মানে ঘোরা, জীবন। হ্যাঁ। সো ওদেরকে নিয়ে যে বাসায় বসে ধরেন ক্লান্ত হয়ে ফেরত আসলাম। নাভিদের কিন্তু আরেকটা গুণের কথা আপনারা জানেন না, নাভিদ ইজ এ ভেরি গুড কুক। সো আচ্ছা। নাভিদ খুব মজা এবং উনি রান্না তো করে, চমৎকার তবলাও বাজান। তবলাও খুব সুন্দর বাজান, পিয়ানোও খুব সুন্দর বাজান। বাহ, নাইস। তো ধরেন হিজ কুক সামথিং, আমরা ঝটপট খাচ্ছি, হ্যাঁ। খেয়ে বাচ্চাদের সাথে একটু সময় কাটানো, এটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন। এমনি সবাই বলে যে সবকিছু প্রমাণই মুখে বললে বা সার্টিফিকেটে হয়, কিন্তু ও। রান্না বান্নাটা নাকি একদম প্র্যাকটিক্যালি না একদম, টেস্ট করে তাহলে বলা তো যাবে এটা আমি আপনাকে এটা টেস্ট করে দিয়ে দেব। এটা হ্যাঁ, আপনার ঠিক আছে। আসতে হবে। পাওনা আমি হয়ে টিভিতে গেছে। কিন্তু কয়েকটা শো করেছি, ইনফ্যাক্ট বাংলা ভিশনও একটা দেখিয়েছিল। শো তো আমরা প্রতিনিয়তই করছি এখন। না, এটা আপনাকে নিয়ে আসতে হবে বাসায়, ঠিক আছে, আপনার ইনশাআল্লাহ। বাসায় ইনশাআল্লাহ। বাসায় নিয়ে এসো। আপনার দর্শকদের কেউ কেউ দাওয়াত দিতে পারে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, And দেখি নির্বাচিত যারা সেই আছেন তিনজনকে নিয়ে behind যাওয়া the যায় camera কিনা। যারা আছেন, হ্যাঁ, এই এবং যারা সেই নির্বাচিত নির্বাচিত করেছেন, তিনজনকে right, নিয়ে যাওয়া exactly. যায় কিনা, ইনশাআল্লাহ। ক্লোজ আপ টিমকে নিয়ে যাওয়া যায় কিনা। ইনশাআল্লাহ। আসেন নিশ্চয়ই, আসেন বাসায়, আমি নিশ্চয়ই। ভালো করে Open দেখাবো। তারপর মেয়েরা কি বলে? তো মেয়েরাও আবার ঘুরতে খুব ভালোবাসে, বাসা থেকে বেরোতে পারলেই হলো। আমার ছোটটা 2, যেটা মানে চলো বাইরে যাই, চলো গাড়িতে আচ্ছা। যাই, মানে ওইটা কথায় কথায়। নানির বাসা যাই, নানির বাসা একদম পাশে, একই ফ্লোর। সো নানির বাসা মানে কিছু হলে বাসা থেকে বাইরে। তো আমরা ঘুরতে খুবই ভালোবাসি। আমরা লাস্ট ইয়ার গোয়া ঘুরলাম। হ্যাঁ, তবে আরেকটা ব্যাপার যে আমাদের ভেতরে যে আমাদের যদিও অ্যারেঞ্জ ম্যারেজ, সেই সেন্সে সত্যি কথা বলতে আমাদের 15-20 মিনিটের কথা বললে আমরা আল্লাহ দিলে 15 বছর বিয়ে, হ্যাঁ। আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ডস। যদিও আমাদের বয়সের অনেক পার্থক্য, কিন্তু আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। আমরা কিন্তু দুজনে বসে দিনের শেষে আসলে ও এসে বসে আমাদের কিছুক্ষণ একটা আড্ডা দিতে হবে, যেটা বন্ধুদের সাথে আমরা করি। এখন আমরা বন্ধুদের সাথে আচ্ছা পরে, এখন নিজে ঘরে যারার সাথে বসে চা নিয়ে বসে ওর কাজের কথা বলে, আমি আমার কমেডির কথা বললাম। তো আমরা কিন্তু বন্ধুর মতন আড্ডা দিই, আমরা কিন্তু প্রায় বসে আড্ডা দিই। So আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ডস এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, আপনাদের বয়সের পার্থক্য কত? আমাদের পাসপোর্টের আসলটা বল আসল বয়সের তফাৎ 8.5 বছর। হ্যাঁ, হ্যাঁ, আর সার্টিফিকেটে তো আর একটু বেশি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা জরিপের রেজাল্ট বলবো, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আপনার নামটা পরিচয়টা বলবেন। হ্যালো শামীম ভাইয়া, ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, আমার তো ভালো থাকার আদেশ আছে। ভাইয়া, হ্যাঁ আমি নাবিদ ভাইয়া এবং যারা আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, প্লিজ, এই যে শুনছেন ওনারা। সালামালাইকুম। কেমন আছো আপু তুমি? এইটা আমরা ভালো। থ্যাংক ইউ। আপু, আমি কিশোরগঞ্জ থেকে দাদি বলছি। আমি তো নাবিদ ভাইয়া এবং তোমার অনেক বড় ফ্যান। ওরে বাবা, আচ্ছা। ছোট্ট থেকে নাবিদ ভাইয়াকে ভালোবাসো। কিশোরগঞ্জ তুমি কত থেকে lucky, তানি, তুমি নিজেও বুঝতে পারবে না, তুমি নাবিদ ভাইয়ের মতো ছোটবেলা মানুষকে থেকে পেয়েছো, নাবিদ ভাই ভালোবেসে একজন fan। পেয়েছো। ও তাহলে আপনিও ছোটবেলা থেকে ফ্যান? না, উনি বলছেন আমি অনেক লাকি, ও আচ্ছা আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ Nice, ভেরি nice. মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ লাকি, আপনি ফোন করেছেন। এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধরেন আমাদের দেশে আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়া অবস্থায়, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তখন একটা জরিপ করেছিলাম আমার পড়াশোনার অংশ হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রেম ভালোবাসা সম্পর্কে তাদের বাবা মায়ের মতামত, তাদের গার্জিয়ানের মতামত। তখন আমরা দেখেছি যে যারা পাশ করে গেছেন, এরকম কিছু আমাদের স্যাম্পল ছিলেন। তো ওখানে আমরা দেখলাম যে যারা বেশিরভাগ সুখী কাপল, তাদের ম্যাক্সিমামের বয়সের পার্থক্য 7 থেকে 13। এখন আমরা বুঝলাম নাকি? না, এটা আমি আবার জিজ্ঞেস করেছিলাম আমাদের টিচারকে, যে স্যার এটা কেন এরকম রেজাল্ট আসলো। তো উনি সোশ্যাল সায়েন্টিস্ট, উনি বললেন যে এটা হতে পারে যে আমাদের দেশে মেয়েরা ছেলেদের চাইতে দ্রুত ম্যাচিওর হয় এবং ছেলেদের চাইতে দ্রুত বুড়িয়েও যায়। মানে ছেলেরা হয়তো তরুণ থেকে যায়, কিন্তু মেয়েরা বুড়িয়ে, এরকম একটা মানে আবহাওয়ার কারণে উনি বললেন, আমাদের টিচার বললেন। এটা আমার কোনো বক্তব্য নাই। না না, হতে পারে, ডিসক্লেমার দিয়ে দিলাম। না, But আপনি probably you're correct. Maturity wise আমি এটা বলতে পারি ডেফিনেটলি। হ্যাঁ, তো এখন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনে আপনারা কোন কাজটি করা হয়নি বলে মনে করছেন? ও, কাজ যদি বলে, আমি হলাম আমার জীবনে যেমন আমি চেকলিস্ট নিয়ে বসি, যে আমি আমার বাকেট লিস্ট যাকে বলে, যে আমি জীবনে আমি সবই করতে চাই। হ্যাঁ, এমনকি প্লেনও চালাতে ইচ্ছা করে মাঝে, কিন্তু উনি বলছেন না ভাই, এক জীবনে এত কিছু করা যাবে না।
তো আমি যেমন ইঞ্জিনিয়ারও ছিলাম, হ্যাঁ। তারপরে কর্পোরেট এক্সিকিউটিভও ছিলাম, আমি IBM এর কান্ট্রি ডিরেক্টর ছিলাম, নোকিয়া সিমেন্স হ্যাঁ। নেটওয়ার্কস এর কান্ট্রি ডিরেক্টর ছিলাম, তারপরে এখন আবার মিডিয়াতে কাজ করছি। অলরেডি আমার কিন্তু থার্ড ক্যারিয়ার বলতে পারি। হ্যাঁ। তারপরে কিছুদিন পড়িয়েছি, ভবিষ্যতে কি হবে আই ডোন্ট নো। কিন্তু মানে ভালো লাগার অংশটুকু থেকে কিন্তু যাচ্ছে। একটা যেটা মনে হয়, যেটা বলে না জীবনে একটা থাকে যে বলে যে দের ইজ আ পারপাস অ্যান্ড দের ইজ আ কলিং। আমার মনে হয় আমার কলিংটা হলো মানুষের মন জয় করা, হাসানো এবং হাসিয়ে তাদেরকে মনটাকে ভালো করা, এবং মানুষকে মন ভালো করলে কিন্তু তারা কিন্তু খারাপ কাজ থেকে দূরে থাকবে, একদম, সংঘাত থেকে দূরে থাকবে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তো আমার মনে হয় যে এটা আমার কলিং, এখন এটা আমি বুঝি, যেটা আমি জীবনের প্রথম 3 দশকে বুঝিনি। হ্যাঁ। তো এটা হলো আমার কলিং অ্যান্ড মাই পারপাস, যে দুনিয়াটাকে ভালো করা। এই যে আমাদের দেশে তো অনেক সংঘাত হচ্ছে, অনেক, তো সংঘাত তো থাকবেই, বা সংঘাত বলা উচিত না, মত পার্থক্য থাকবে, সংঘাত থাকা উচিত না, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমার মিশন হলো যে আমি হাসানোর মাধ্যমে মানুষকে এক করব। আপনি লাল শার্ট পরেছেন, আমি কালো শার্ট পরেছি, তো কোনো কিছুই অসুবিধা আসে নেই, না। কিন্তু আমরা হ্যাঁ। একসাথে কিন্তু হাসতে পারি, রাইট, রাইট? আমি আপনাকে রেসপেক্ট করে আমি হাসতে পারি, আর নিঃসন্দেহে। আপনি আমাকে রেসপেক্ট করে কোএক্সিস্ট করতে পারি। আমার মনে হয় যে এই হাস্যরসের মধ্যে প্রচন্ড একটা বিরাট সোশ্যাল ভ্যালু আছে, এবং কমার্শিয়াল ভ্যালু তো আছে, এন্টারটেনমেন্ট ভ্যালু তো আছে, কিন্তু সোশ্যাল ভ্যালুটা আছে। তো এইটাই হলো আমার একটা বিরাট পরিকল্পনা, যে আমি মনে হয়, এবং যারা এই সাপোর্টের জন্য এটা আমি করতে পেরেছি, সেটা হলো যে আমি চাই যে আমি যতদিন আর ইনশাল্লাহ বাঁচবো, এবং আমি চাই অনেকদিন বাঁচবো, যে হাসির মাধ্যমে আমি সবাইকে এক করবো। আচ্ছা, আপনাকে যদি একটা বিক্ষিপ্তভাবে হঠাৎ একটা প্রশ্ন করি, যে বিয়ে করলেন কেন, মানে বিয়ের প্রয়োজনীয়তা কি? ওয়েল, এটা গুড কোয়েশ্চেন, কারণ আমি যখন অ্যারেঞ্জ ম্যারেজ, আমিও তখন একা থাকি, আমেরিকায় চাকরি করি, ভালো পয়সা, আমি খুব ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ আপনি তো খুব আনন্দের সময় Exactly. কাটাচ্ছিলেন। ভালো, আমি ভাবিও তাই। আমার বাবা মা বললো যে আমি বিয়ে করতে চাই না, আমি বলে দিয়েছিলাম যে বিয়ে করতে চাই না। তখন আমার বাবা বললো, আমার বাবা আর মার আবার এরকম 13-14 বছরের তফাৎ, হ্যাঁ, ওদের একই রকম অ্যারেঞ্জ ম্যারেজ। আগে এটা খুব স্বাভাবিক ছিল, মানে আগে খুব স্বাভাবিক ছিল, দেখা যেত, এক্স্যাক্টলি। তো তখন আমার বাবা বললো, দেখো এখন ভাল লাগছে, 5 বছর পরে কিন্তু তুমি অনেক একা হয়ে যাবে, যেতে পারো, কারণ তখন তোমার সব বন্ধুরাও কিন্তু বিয়ে করে বাচ্চা টাচ্চা হয়ে ওরা সেটেল ডাউন করবে, তখন কিন্তু তোমার একা লাগতে পারে, এটা খেয়াল রাখবা, একটু ভবিষ্যৎ চিন্তা করো। ঠিক আছে, তখন ঢাকায় আসলাম, যখন দেখা হলো, তখন বাবা মা বললো, দেখো আমরা কিন্তু, মানে আমাদের যে বয়স হচ্ছে এটার পিছনে কারণও আছে, জীবনে অনেক বেশি দেখেছি, আমার মনে হয় তোমার বিয়েটা করলে তোমারই ভালো। তো যখন বিয়ে করলাম, তুমি আরে আসলে তো মজাই তো বেশ, তো বিয়ে তেমন ভালোই, মানে ঘরে তখন অনেক স্টেবিলিটি, ঠিক আছে। উইকেন্ডে হলে আমি কোথায় যাব, কি করবো, এখন উইকেন্ডে বই তো আছে বাসায়, ঠিক আছে। আমাদের হুমায়ুন স্যারের কথা বলতে, হুমায়ুন স্যার লিখেছিলেন এক জায়গায় যে বিয়েটা লজ্জার ব্যাপার, কিন্তু দরকার আছে। অবশ্যই, এবং দরকার আছে, এবং অনেক ক্ষেত্রে অনেক ধর্মে তো, আমাদের ধর্মে তো এটাকে ফরজও করে দিয়েছে, তোমাকে করলে তোমার ভালোর জন্য করলাম, এবং যখন করলাম আরে আসলেই তো এটা তো হয়তো আগেই করা উচিত ছিল, ঠিক আছে। সেটাই, আরো মানে 13 বছর বয়সের মানে সেই সময়টা হতে পারে। ভাবি আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আপনি 2টা বিষয় বলবেন, আপনার সামনে কি পরিকল্পনা আছে এবং আপনি বিয়ে করলেন কেন? আমার সামনে পরিকল্পনা হচ্ছে, আমি তো ইনশাল্লাহ একটা ব্যাংকিং ক্যারিয়ারে ঢুকেছি। আমি খুব কষ্ট করে আমি নাভিদের সাপোর্টে একটা MBA করেছি একটা ভালো ইউনিভার্সিটি থেকে। আমার ইচ্ছা যে ইনশাল্লাহ আমি আমার ক্যারিয়ারটাকে চালিয়ে যাব, সাইড বাই সাইড একটা ভালো মা, গুড ডটার, গুড সিস্টার, সবই হব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভালো মা একটা অটোমেটিকলি একটা মহিলা হয়, একটা দ্য বেস্ট পার্টনার হতে পারি ওর জন্য, বিকজ দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ উনি যেই একটা উদ্যোগ নিয়ে নেমেছেন, এই উদ্যোগটা কিন্তু বাংলাদেশে খুব একটা মানে অহরহ দেখা যায় না। সো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক স্ট্রেংথ লাগে। আমরা আশা করি আপনি সেটাতে পারবেন। আপনি সংক্ষেপে একটু বলেন যে আপনি বিয়ে করলেন কেন? আমি বিয়ে করলাম খুব আনন্দের সময় কাটছিল। হ্যাঁ, বিকজ নাভিদ মাহবুব বলল বিয়ে করতে চায়। নাইস, ধন্যবাদ। আমরা চাই যে আপনাদের বাকি জীবনটা অত্যন্ত সুন্দরভাবে কাটুক, এইভাবে কাটুক, আনন্দে এবং একসঙ্গে, এবং সবাইকে আনন্দ দিয়ে বেড়ান এবং সবার মনে প্রশান্তি নিয়ে আসেন। আমরা শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও বলে দিই, ক্লোজ আপ কাছে আসার গল্প ক্যাম্পেইনের অংশ হিসেবে 5000 গল্প আমাদের হাতে এসছে। সেখান থেকে 10টি সেরা গল্প নির্বাচন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেখান থেকে 3টি সেরা গল্প থেকে নাটক হবে, দেশের সেরা নির্মাতারা তৈরি করবেন। সেটা ভালোবাসা দিবসে রাত 8:45 বাংলা ভিশনে প্রচারিত হবে। আবার দেখা হবে, ভালো থাকবেন। আমরা হয়তো বিজ্ঞাপনটা দেখতে দেখতে বিদায় নিব, কিন্তু বিজ্ঞাপনের শেষে লেখা আছে যে আপনি গল্প পাঠান, গল্প পাঠানোর দিন শেষ, এখন শুধু নাটক দেখার জন্য অপেক্ষা। চলুন, বিদায়। আগে দেশে ফিরো,
কবে না কবে ছেলেটা বিদেশ থেকে ফিরবে, তার জন্য ছোটটাকে বসিয়ে রাখবো নাকি? আংটিটা পুরনো হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই আছে। এই ছিল বাধা পেরিয়ে ক্লোজ আপ কাছে আসার গল্প। এবার লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034। সেরা 3 গল্প নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে থাকছে 3 নাটক।